টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকনুজ্জামান মনি। নির্বাচনের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজেদের দিকে ভোট টানতে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। নির্বাচনী বৈতরণী পার হতে দলীয় সাংগঠনিক শক্তি প্রার্থীদের এগিয়ে দিচ্ছে অনেকটা। তবে যারা জোটের প্রার্থী হয়েছেন তাদের এই যাত্রা কিছুটা কঠিন, কারণ অনেক জায়গায় জোটের প্রার্থীদের বিপরীতে আছেন ওই দলেরই বিদ্রোহী প্রার্থী। দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়ে বহিষ্কৃত হলেও এইসব প্রার্থীদের সঙ্গে আছে তৃণমূলের যোগাযোগ, যে কারণে জোট প্রার্থীরা অনেক জায়গায় পাচ্ছেন না আশানুরূপ সাড়া। অনেক ক্ষেত্রে দলীয় ভোটের একটা বড় অংশ শেষ পর্যন্ত কার পক্ষে থাকবে তা নিয়ে রয়েছে সংশয়। তাহলে এই অল্প সময়ে জোটের প্রার্থীরা নিজেদের দিকে কি টানতে পারবেন ভোটের মাঠ? বিদ্রোহীদের সামলাবেনি বা কীভাবে? নাকি জোট আর বিদ্রোহীদের দ্বন্দ্বের ফলাফল পাবে অন্য কেউ? আজ আমরা কথা বলবো এইসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, শুরুতে একটু আমরা জানতে চাই, জোটের বড় দলগুলো আসন সমঝোতা করলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মানসিকভাবে এই সমঝোতা মেনে নিতে পেরেছে কিনা, এবং এই দূরত্ব জোটের প্রার্থীদের কতটা ঝুঁকিপূর্ণ অবস্থানে নিয়ে গেছে? আপনার মূল্যায়ন একটু জানতে চাই। দেখেন, এটা এই জোটের যে প্রধানত তো আমরা দুটো জোটই দেখতে পাচ্ছি। একটা হলো জামাত নেতৃত্বাধীন জোট, 10 দলীয় বা 11 দলীয় সম্ভবত, আর একটা হলো বিএনপি নেতৃত্বাধীন জোট। এখন জোটের হিসেব নিকেশে আমার মনে হয় যে জামাতে ইসলামী তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপির চাইতে, কারণ বিএনপি জোটের অনেকেই তার দলীয় প্রার্থী স্বতন্ত্র হিসেবে আবার দাঁড়িয়েছে, যেসব জায়গায় তারা জোটের প্রার্থীকে নমিনেশন দিয়েছে। এখন এটা ধরেন যে বিএনপির ক্ষেত্রে যেটা হতে পারে যে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে তারা জোট থেকে যাকে নমিনেশন দিয়েছে সে হয়তো নাও জিততে পারে। তো সেই ক্ষেত্রে বিএনপির জোটের নমিনেশনে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে জামাতের চাইতে বেশি। তবে জামাতও যে একেবারে এই নমিনেশন দিয়ে তার জোট প্রার্থীদেরকে, তো জামাতও হয়তো এই জোট প্রার্থী নমিনেশনে সব প্রার্থীকে জিতায় আনতে পারবে কিনা সেই ব্যাপারেও আমার সন্দিহান আছে। কারণ জামাতের সাথে যারা জোট করেছে তার মধ্যে এনসিপি একটা গুরুত্বপূর্ণ দল। তো এনসিপি থেকে যারা এই জোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারাও যে একেবারে জিতে আসতে পারবে এরকম গ্যারান্টি বলা যাচ্ছে না। তৃণমূলের অবস্থান না জেনে এই সম্পর্কে মন্তব্য করা মুশকিল। তবে এই প্রশ্নটা একটু পরে যেতাম, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন সেক্ষেত্রে একটু জানতে চাই যে তাহলে যদি বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী আছেন তারা যদি মাঠে থাকে এবং একই সঙ্গে জোটের প্রার্থীও মাঠে থাকে, আবার যদি জামাত তার মতো তার তো জোট প্রার্থীগুলো মাঠে রেখেছেন, এই ক্ষেত্রে আসলে তাহলে সুবিধা পাবে কে? মানে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে এই যে সমীকরণ, এখানে আসলে কার পক্ষে সুবিধাটা যেতে পারে? না, দেখেন, সমীকরণের হিসেবে বিএনপির একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা উড়ায় দেওয়া যাচ্ছে না। কারণ হলো যতটুকু আমি শুনেছি যে বিএনপির অনেক ক্ষেত্রে তাদের তৃণমূলের জনপ্রিয় প্রার্থীদেরকে বাদ দিয়ে তাদের জোট থেকে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যদি জনপ্রিয়তার বিচারে যদি ওই ভোটগুলো ওই জোটের প্রার্থী না পান তাহলে এক্ষেত্রে বিএনপির ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে জামাতের জোটের পক্ষ থেকে যে সকল আসন ছাড়া হয়েছে সেই সকল আসনের ক্ষেত্রে যেহেতু জামাত তুলনামূলকভাবে সাংগঠনিক দিক থেকে সুশৃঙ্খল হওয়ার কারণে তাদের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বোধহয় 1 জন বা 2 জন এরকম হতে পারে। সে স্বাভাবিকভাবে জামাত এদিক দিকে কিছুটা গিয়ে থাকবে। তবে যাদেরকে তারা নমিনেশন দিয়েছে তারা যে একেবারে নিশ্চিতভাবেই পাশ করে আসবে সেটাও বলা মুশকিল। স্যার, জামাত জোটে ইসলামী আন্দোলন ছিল, তারা বের হয়ে আসলো, এই যে একটি দল জোটে ছিল এবং নির্বাচনের ঠিক আগে তারা বের হয়ে আসলো, এইটা আসলে জামাত জোটের ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? সাধারণ ভোটাররা আসলে এটাকে কিভাবে গ্রহণ করবে আপনার কাছে? ধরেন জামাতের সাথে ইসলামী আন্দোলন থাকলে ধরেন 1% ভোটের একটা এদিক সেদিক হতো আর কি, হয়তো তাদের 1 থেকে বা একটু বেশিও হতে পারে, 1 থেকে 1.5% ভোট একসাথে থাকতে পারতো আর কি। এখন তাদের হয়তো এই জায়গাটা একটু কমে যাবে। তার মানে না ইসলামী আন্দোলন না থাকার ফলে জামাত ব্যাপকভাবে ধরাশায়ী হবে তা না, সেই সম্ভাবনা নাই। চরমনায় আপনি বিগত নির্বাচনগুলোর দিকে যদি দেখেন
তারা কোনো আসন পায়নি, তারা কিছু ভোট পেয়েছে কিন্তু তারা কোনো নির্বাচনে কোনো আসন পায়নি। তাদের অবস্থা হয়তো এই নির্বাচনে যদি এই জোটের সাথে থাকতো তারা হয়তো একটা আসন পাওয়ার হয়তো সম্ভাবনা ছিল বলে আমার মনে হয়। স্যার, এখন এখানে যেহেতু তারা পাবলিক সেটা পারসেপশনে যে ব্যাপারটা আসে যে ওয়ান বক্স পলিসিতে তারা গিয়েছিলেন যে ইসলামী দলগুলোর একটাই বক্স থাকবে, সেখানে ভোটগুলো পড়বে। তো এখানে যখন ইসলামী আন্দোলনের মতো একটি দল তারা বের হয়ে গেল, আমি বলছিলাম যে পাবলিক পারসেপশন যারা সাধারণ মানুষ এই 11 দলীয় জোটের কোনো দলই হয়তো করেন না, কিন্তু তারা মনে করেন যে ইসলামিক একটি ভোট থাকলে সেখানে তারা ভোটটি দিতেন, সেক্ষেত্রে ওই ভোটারগুলোকে এই ইসলামী একটি দল বের হয়ে যাওয়া প্রভাবিত করবে কিনা? না, কিছু তো করবেই, কিছু করবে, কিন্তু সেটা আমার মনে হয় না যে খুব বড় ধরনের বিপর্যয় আনবে এই জোটের ক্ষেত্রে আর কি। এই জোট যা পাওয়ার তারা পাবেই, ইসলামী আন্দোলনের কারণে খুব বেশি হেরফের হবে না আর কি, আমার মনে হয়। স্যার, আমি একটু পরে প্রশ্ন দিতে চাই যে বহিষ্কারের ভয় থাকা সত্ত্বেও অনেক শক্তিশালী নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে টিকে আছেন, এর পেছনে আসলে দলের কোনো মৌন সমর্থন বা কৌশলগত কারণ থাকতে পারে কি? আপনার কাছে কি মনে হয়? না থাকা অস্বাভাবিক কিছু না, থাকতে পারে কারণ এখানে আমাদের একটা জিনিস, সেই ইতিহাসটা মনে আছে, 24-এর নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদেরকেও তাদের দল থেকে সমর্থন দিয়েছিল আর কি। সুতরাং ওই প্রেসিডেন্ট তো আছে বাংলাদেশের রাজনীতিতে, সুতরাং এটা এখানেও থাকতে পারে, দুই দিকেই তারা কাজ করতে পারে। সুতরাং এটা তো লাস্ট মিনিট, আর তো কোনো সলিউশন নাই, এছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নাই খোলা। সুতরাং ওটা যদি ধরেন বিদ্রোহী প্রার্থী জিতে আসে তাহলে তারা আবার তাদেরকে দলে নিয়ে নিবে, এটাই হলো বাস্তবতা, এটাই ঘটেছে এর আগেও। বিদ্রোহী প্রার্থীরা যদি জিতে যায় সেই ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন তাদেরকে দলে ফেরানো অথবা না ফেরানো, সেই ক্ষেত্রে যারা জোট সঙ্গে আছেন তাদের মধ্যে যে আপনার বোঝাপড়া ছিল সেটিতে আসলে কোনো নতুন কিছু আসবে কিনা বা জোটের স্থায়িত্ব হুমকির মুখে পড়বে কিনা? নাও থাকতে পারে, জোটে থাকতেই হবে এমন কোনো কথা নাই। নির্বাচনের পরে এমন যদি হয় যে বিএনপি সরকার গঠনের জন্য যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তখন তারা এদের কথা নাও ভাবতে পারে বা এদেরকে অন্যভাবে পুরস্কৃতও করতে পারে। মানে দুইটাই হইতে পারে, দুই দিকেই যেতে পারে। একটা হলো তাদেরকে ইগনোরও করতে পারে অথবা তাদেরকে তাদের সহযোদ্ধা হিসেবে রাখতেও পারে। আর যেহেতু বিএনপি কে তারা সাপোর্ট দিয়েছে, তার মানে বিএনপি চাইবে এদেরকে তাদের সাথে রাখতে, কারণ তারা মনে করছে যে তাদের ক্ষমতায় আসার পরে তাদের প্রধান বিরোধী দল হবে জামাত। সুতরাং জামাতকে মোকাবেলা করার জন্য হইলেও বিএনপি হয়তো এদেরকে সাথে রাখবে। প্রচারণার এই শেষ সময় এসে জোট প্রার্থীদের কৌশল আসলে কেমন হওয়া উচিত? আসলে জোট প্রার্থীদের এখানে কৌশল কি, তাদেরকে তো এখন ঘরে ঘরে ডোর টু ডোর পৌঁছতে হবে তাদের ভোটের। যেহেতু তাদেরকে ওই ভোটাররা চেনে না ভালোভাবে, এখন তারা যদি ডোর টু ডোর না যেতে পারে, এটা তাদের জন্য একটা সীমাবদ্ধতা হয়ে থাকবে বলে আমি মনে করি। তাদেরকে ডোর টু ডোর যেতে হবে, কারণ ধরেন সাইফুল হককে তো চেনে না বিএনপির ভোটাররা, সুতরাং বিএনপির ভোটারদের কাছে তার যেতে হবে ডোর টু ডোর, সেটা স্বতন্ত্র প্রার্থীর ভোটারই হোক আর জালি ভোটারই হোক, তাকে ডোর টু ডোর যেতেই হবে, জোনায়েত সাকিকেও যেতে হবে। এটাই তাদের জন্য এখন এই মুহূর্তে আমি মনে করি একমাত্র বাস্তবসম্মত কৌশল। তাদের সামনে তাদের চেহারা দেখাইতে হবে, যাতে মানুষ তার চেহারা দেখেও একটা ধারণা নিতে পারে যে এই প্রার্থীটা কিরকম হতে পারে। স্যার, আমি একেবারে শেষ প্রশ্ন করতে চাই। আপনি জানেন স্যার, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশের বিভিন্ন প্রান্ত সফর করছেন, একই সঙ্গে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও সফরে আছেন। একই সঙ্গে আমরা জানি যে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও রাজনৈতিক সফরে যাবেন। স্যার, সব মিলিয়ে এই যে দলীয় প্রধানরা বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন, এইটি আসলে নির্বাচনকে তার দলের দিকে কেমন ভাবে মানুষকে টানতে পারবে? আপনার কাছে কি মনে হয় স্যার? দেখুন, কেন্দ্রীয় নেতা আর স্থানীয় নেতার মধ্যে তো একটা বড় ধরনের গ্যাপ বা পার্থক্য থাকে। কেন্দ্রীয় নেতা যেভাবে মেসেজটা দিবে জনগণের কাছে, সেটা হলো অধিকতর অথেন্টিক স্থানীয় নেতার চাইতে, এবং কেন্দ্রীয় নেতার রাজনৈতিক অভিজ্ঞতা বেশি থাকে। সুতরাং তিনি পরিস্থিতি বুঝে কোথায় কি বলা দরকার সেভাবে তারা তাদের বক্তব্যগুলোকে উপস্থাপন করেন, যেটা হয়তো স্থানীয় নেতার মধ্যে সীমাবদ্ধতা থাকে, তাই না? এই যে ধরুন জামাতের এক নেতা এই যে ডাকসু সম্পর্কে, যে এটা আমি জানি না সত্যতা আছে কিনা, কিন্তু যে মন্তব্য করেছে যে ডাকসু এক সময় বেশ্যাখানা ছিল,
এই ধরনের বক্তব্য তো নিশ্চয়ই কেন্দ্রীয় নেতারা দিবেন না, কেন্দ্রীয় নেতার মুখ থেকে এগুলো কথা বেরোবে না। সুতরাং কেন্দ্রীয় নেতা মাঠে যাওয়া মানে অনেক বড় বিষয়, এবং সেখানে তারা দলের মেসেজটাকে অত্যন্ত মানে মার্জিত ভাবে, অত্যন্ত সুন্দর ভাবে, সহজ করে উপস্থাপন করতে সক্ষম হন। সুতরাং কেন্দ্রীয় নেতার আবেদন যে কোনো মূল্যে স্থানীয় নেতার চেয়ে অনেক বেশি। সুতরাং কেন্দ্রীয় নেতা ভোটারদেরকে যতভাবে প্রভাবিত করতে পারবেন, সেটা হয়তো স্থানীয় নেতারা পারবেন না তা না, কিন্তু তারা হয়তো এই মাত্রায় পারবেন না বলে আমি মনে করি আর কি, কেন্দ্রীয় নেতা যেভাবে করবেন। স্যার, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা ধৈর্য ধরে শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রাখছি।